Assalamu alaikum. Assalamu alaikum. Welcome to our today's class. Welcome to our today's English class organized by March Forward. And this is here Badrul Hassan, your English coach. And I want to greet all of my friends for joining this class and joining this course. বন্ধুরা সবাইকে অনেক অনেক স্বাগত সেশনে যুক্ত হওয়ার জন্য মার্চ ফরওয়ার্ডের আয়োজনে বিসিএস প্রিপারেটরি কোর্সের আজকে ইংরেজি 42তম 42nd and 43rd ব্যাচ ফর ব্যাচ প্রিপারেশন আমি বদরুল হাসান আপনাদের সাথে আছি। দিস কোর্স ইজ অর্গানাইজড বাই মার্চ ফরওয়ার্ড and special thanks to Honorable Badal Syed sir and our coordinator Mr. Ubay Chaudhary. Dear learners, friends and likers, today we have a very important discussion because English is a very important subject for your course preparation for achieving your success in BCS exam. Okay, so বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আমরা অত্যন্ত আনন্দিত যে একটি চমৎকার কোর্স আমরা শুরু করতে যাচ্ছি এবং যারা ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছেন আমি সবাইকে ওয়েলকাম করছি। ওয়েলকাম টু আওয়ার টুডেজ ক্লাস। এবং আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য সেই লক্ষ্যকে যদি আমরা অ্যাচিভ করতে চাই আমাদেরকে কিছু বিষয় মনে রাখতে হবে। একটি কথা শুরুতেই বলতেই হয় যে আমরা সবাই সফলতা চাই এবং সফলতার জন্যই কিন্তু আমরা এখানে উই হ্যাভ জাস্ট গ্যাদার্ড হিয়ার, আমরা একত্রিত হয়েছি। উই হ্যাভ গট টুগেদার ফর এ হিউজ সাকসেস, ওকে, ফর এ গ্রেট সাকসেস, ওকে, যেটাকে আমরা বিসিএস বলছি। তো বন্ধুরা ফর দিস ইজ হোয়াট ইউ হ্যাভ টু ডু ইজ ইউ হ্যাভ টু বি রেগুলার টু ইউর ক্লাস, ওকে। আর সফলতার জন্য আমাদেরকে যেই বিষয়টিতে বিশেষভাবে খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে আমাদের মুক্ত বিশ্বাস রাখতে হবে যে আমি কি পারবো, আমি গরিবের ছেলে, আমি দেশের মার্জিনাল একটি প্লেসে থাকি, রিমোট এরিয়াতে থাকি, আমার ব্যাকগ্রাউন্ড খুব ভালো নয়, ইট ডাজন্ট ম্যাটার। Okay, so no matter that you are from a very remote area of Bangladesh or যে কোনো জায়গায় থাকুন না কেন, যে পরিবেশের থেকেই আপনি আসুন না কেন, যদি আমরা যদি মুক্ত বিশ্বাসকে ধারণ করতে পারি, আমরা যদি আমাদের ভয়কে জয় করতে পারি, আমাদের দ্বিধাকে যদি আমরা ছুঁড়ে ফেলে দিতে পারি, ইনশাআল্লাহ। আরেকটি বিষয় হচ্ছে যে অনেক সময় আমাদের মধ্যে অনেক অহেতুক প্রশ্ন আমাদের মনের জানালা দিয়ে প্রবেশ করে, সেই জানালা দিয়ে প্রবেশ করবে, সেই জানলাটা বন্ধ করে দিতে হবে, ওকে। তো বন্ধুরা আরেকটি কথা হচ্ছে যে ইংরেজি শেখার ক্ষেত্রে আমাদের এই জায়গাগুলো একটু অ্যাটেনশন রাখতে হবে। একটি কথা মনে রাখতে হবে যে প্রশিক্ষণের মাঠে ঘাম ঝরান, যুদ্ধের ময়দানে রক্ত বাঁচান। আমরা যদি প্রশিক্ষণের মাঠে পরিশ্রম করি ইনশাআল্লাহ যুদ্ধের রক্তপাত ছাড়াই আমরা আমাদের বিজয়কে আমরা ছিনিয়ে নিয়ে আসতে পারবো বন্ধুরা। তো আজকে যারা এই মুহূর্তে যুক্ত হয়েছেন, হোয়াট এভার ইউর পারপাস ইজ, আমি আপনাদের প্রত্যেককে বলবো সেটা বিসিএস হোক অথবা আদার কোনো পারপাস হোক, আমি প্রত্যেককে আজকের ক্লাসে স্বাগত জানাই। ইউ হ্যাভ সো মেনি থিংস টু লার্ন ফ্রম দিস ক্লাস টুডে। আরেকটা কথা বন্ধুদেরকে বলতে চাই, আমরা অনেক সময় মানুষের মেরিট অথবা ট্যালেন্ট দেখে আমরা বিস্মিত হই। আমি একটি কথা আপনাদেরকে বলবো যে যা দেখে আপনি বিস্মিত হন সেই বিস্ময় সৃষ্টি করার ক্ষমতা আপনার মধ্যে রয়েছে। প্রতিটি মানুষ একটি সুপ্ত প্রতিভা, আর সেই সুপ্ত প্রতিভাকে জাগিয়ে তুলতে পারলেই আমরা ইনশাআল্লাহ সফল হব। আরেকটি কথা হচ্ছে যে আমরা প্রত্যেকে সফল হতে চাই, সফলতার সংজ্ঞা রয়েছে অনেক, তার মধ্যে একটি কথাই মনে করিয়ে দেব, আমরা যদি সফল হতে চাই, সফল মানুষরা যে কাজটি করেছেন সেই কাজটির কথাই স্মরণ করিয়ে দেব যে সফল মানুষরা নিজেরা যেমন সফল হয়, অ্যাট দ্য সেম টাইম তারা আরো অনেক মানুষের সফল হবার রাস্তা খুলে দেয়। তো বন্ধুরা যদি আমরা সফল হতে চাই, আরো মানুষের জন্য সফলতার দ্বার উন্মোচন করে দেব। আমাদের উপরে যে গ্লাস সিলিং রয়েছে সেই গ্লাস সিলিংটাকে ভেঙে আমরা উপরের দিকে উঠে যাব। সেই জন্য বন্ধুদেরকে বলবো আজকে আমরা যে লাইভটিতে যুক্ত আছি আরো বন্ধুদেরকে খুঁজে নিতে সহজ করে দেব। আমরা লাইভটিকে এক্ষুনি সবাই শেয়ার করে দেব। বাংলাদেশের কোন প্রান্ত থেকে আপনি যুক্ত হয়েছেন সেই জেলার নামটা কমেন্ট বক্সে দেখতে চাই প্রিয় বন্ধুরা। আমরা আজকে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আজকে কথা বলবো। I'd like to discuss a very important topic of English grammar, that is parts of speech. বন্ধুরা অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা আপনাদের জন্য, অনেকে সালাম জানাই, আমি ওয়ালাইকুম আসসালাম জানাচ্ছি।
এবং আন্তরিক কৃতজ্ঞতা জানাতে চাই যে মানুষটি নিজে সফল হয়ে আরও লাখো মানুষের সফলতার দরজা উন্মোচন করে দিয়েছেন, সেই অনারেবল বাদল সিল স্যারের প্রতি আমাদের স্যালিউট জানাচ্ছি। আর এই চমৎকার কোর্সটিকে কোঅর্ডিনেট করছে আমাদের ওবায়দুল্লাহ স্যার, তার প্রতিও আমরা কৃতজ্ঞতা জানাই এবং আমরা সবাই হ্যাশট্যাগ দিয়ে কমেন্ট বক্সে লিখে দেব, আসুন মায়া ছড়াই। ঠিক আছে, মায়া ভালোবাসা ছড়িয়ে দিই দেশের মানুষের মাঝে, প্রতিটি কর্নারে, প্রান্তে প্রান্তে। তো বন্ধুরা, আজকে যেই টপিক নিয়ে কথা বলবো, এখন মূল আলোচনায় চলে যাব আমরা। বন্ধুরা, আমরা আজকে আলোচনা করব পার্টস অফ স্পিচ। একটি কথাই বলবো যে আমরা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যত কথা বলি, প্রতিটি কথাই পার্টস অফ স্পিচের কোনো না কোনো পার্ট এর সাথে পার্টের মধ্যে পড়ে যাবে। আমরা জানি পার্টস অফ স্পিচে 8টি পার্ট রয়েছে: নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন অ্যান্ড ইন্টারজেকশন। যেই শব্দ আমরা মুখ থেকে বের করব সেটাই এই 8টির কোনো একটিতে চলে যাবে। এখন কোনটিতে যাচ্ছে? উই হ্যাভ টু আইডেন্টিফাই দ্যাট পার্ট অফ স্পিচ, মাই ডিয়ার লার্নার্স অ্যান্ড ফ্রেন্ডস। তো বন্ধুরা, স্পিচ গুলোকে খুঁজে খুঁজে বের করব, আইডেন্টিফাই করব এবং আপনাদের এই ধরনের প্রশ্নই বেশি থাকবে যে ফাইন্ড আউট অর আইডেন্টিফাই দিস whether it is noun or adjective or adverb, এভাবে। তো বন্ধুরা, আমি আপনাদের সাথে বেসিক বিষয়গুলো নিয়ে কথা বলবো। যদি বেসিকটা আপনাদের ক্লিয়ার হয়ে যায়, তারপর যে নোট অথবা পিডিএফ আপনারা পাবেন, আশা করি ইট উইল বি ওয়ার্কিং ভেরি ওয়েল। ওকে, সো বন্ধুরা, আর আমরা আজকে বোর্ডে চলে যেতে চাই, আর আলোচনা নয়, এখন আমরা মূল কথায় চলে যেতে। লেটস কাম টু দ্য পয়েন্ট অ্যান্ড লেটস মুভ অন টু দ্য নেক্সট পার্ট অফ দি ক্লাস। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি রয়েছি আপনাদের সাথে, বদরুল হাসান। থ্যাংক ইউ। তো বন্ধুরা, আজকে আমরা যেই জায়গাটিতে রয়েছি, মার্চ ফরওয়ার্ডের আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনায় প্রথমেই আমি আপনাদের জন্য একটি ছোট্ট টেস্ট দিতে চাই। ওকে, এখানে একটি ছোট্ট বাক্য রয়েছে। আই ডোন্ট নো ওয়েদার ইউ ক্যান সি ইট অর নট। আমি আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন। বন্ধুরা, এখানে যে বাক্যটা দিয়েছি, দ্য ব্ল্যাক ক্যাট জাম্পড কুইকলি ওভার দ্য লেজি ডগ। দ্য ব্ল্যাক ক্যাট জাম্পড কুইকলি ওভার দ্য লেজি ডগ। ওকে বন্ধুরা, তো এই যে বাক্যটি আমি দিলাম আপনাদেরকে, বন্ধুরা আমি একটু লাইভটা শেয়ার করে দিচ্ছি যাতে আপনাদের রেসপন্সটা আমি দেখতে পাই। হ্যাঁ বন্ধুরা, দেখতে পাচ্ছি, এখন লাইভে আছি, আপনাদের সাথে যুক্ত হয়ে গেলাম। তো এখানে যে কথাটি বলবো সেটা হলো যে বন্ধুরা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন দ্য ব্ল্যাক ক্যাট কুইকলি ওভার দ্য লেজি ডগ। আচ্ছা, আমি একটু বড় করে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার জন্য। আশা করি এখন পরিষ্কার দেখা যাচ্ছে। Okay, now let's see. The black cat jumped quickly over the lazy dog. বন্ধুরা, এখানে বলতে হবে যে আমি দিয়ে দিচ্ছি ব্ল্যাক ক্যাট কুইকলি ওভার লেজি। কোনটি কোন পার্টস অফ স্পিচের অন্তর্ভুক্ত আমাকে এখানে কমেন্ট বক্সে লিখে দিতে হবে। ওকে, সবাই কমেন্ট বক্সে অ্যান্সার করবেন যে ব্ল্যাক কোন পার্ট অফ স্পিচ, ক্যাট কোন পার্ট অফ স্পিচ, কুইকলি কোন পার্ট অফ স্পিচ, ওভার কোন পার্ট অফ স্পিচ এবং লেজি কোন পার্ট অফ স্পিচ। এক্ষুনি সবাই কমেন্ট বক্সে লিখে দিন কোনটি কোন পার্টস অফ স্পিচের অন্তর্গত হবে। বন্ধুরা, সেটি একটু সবাই লিখে দিন। হ্যাঁ বন্ধুরা, এখানে যে ওয়ার্ডগুলো আমি মেনশন করেছি তার মধ্যে হ্যাঁ বন্ধুরা, এখানে ব্ল্যাক ক্যাট কুইকলি ওভার লেজি এই জায়গাগুলোতে আমরা একটু অ্যাটেনশন দেব। তারপরে সব, হ্যাঁ আমরা উত্তরগুলো পাচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর নাইস রিপ্লাই। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা উত্তরগুলো দেখছি, এখনই আমরা এগুলো আলোচনা করব, করে আমাদের মূল আলোচনায় চলে যাব বন্ধুরা।
হ্যাঁ প্রিয় বন্ধুরা, আমরা এখন আলোচনা করব। যারা অ্যান্সার পাঠিয়েছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। প্রথমেই আমরা আলোচনা করব যে এখানে যে প্রথম যে ওয়ার্ডটি রয়েছে, আমরা মার্কিং করেছি, সেই ওয়ার্ডটি হলো ব্ল্যাক। ওকে, যে শব্দটি আমরা দেখতে পাচ্ছি ব্ল্যাক, ব্ল্যাক হচ্ছে একটি রঙের নাম। তো ব্ল্যাক যদি একটি রঙের নাম হয় তাহলে ব্ল্যাক কিন্তু নাউন, ঠিক আছে। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ব্ল্যাক আরেকটি নাউনের সাথে যুক্ত রয়ে সেই নাউনটিকে মডিফাই করছে, যেমন ক্যাট, ক্যাটও কিন্তু একটি নাউন। তাহলে আমরা জানি যে যখন কোনো একটি ওয়ার্ডকে মডিফাই করে, নাউনকে মডিফাই করে, তখন সেই শব্দটি আর নাউন থাকছে না। এখানে ব্ল্যাকটি আসলে এটি হয়ে গেল অ্যাডজেক্টিভ। যখন কোনো শব্দ কোনো একটি নাউনকে মডিফাই করে তখন সেই শব্দটি একটি অ্যাডজেক্টিভে পরিণত হয়। তাহলে ব্ল্যাক, এই বাক্যে ব্ল্যাক একটি অ্যাডজেক্টিভের বৈশিষ্ট্য ধারণ করেছে, কারণ সে একটি নাউনকে মডিফাই করেছে। আর ক্যাট একটি প্রাণীর নাম, এটি নাউন। তারপর বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি যে জাম্প, জাম্প আমরা জানি যে জাম্প মানে লাফ দেওয়া, ভার্ব। তাহলে কিভাবে লাফ দিল? কুইকলি, খুব দ্রুততার সাথে। তাহলে কাজটি কিভাবে হলো, সে কারণে QUICKL কুইকলি হয়ে যাবে আমাদের অ্যাডভার্ব। ওকে, তাহলে বন্ধুরা যখন কোনো একটা কাজ কিভাবে সম্পাদিত হলো সেই প্রশ্নটি আমরা জানতে হয়ে যাবে অ্যাডভার্ব। আর আমরা জানি যে নাউনের সাথে যুক্ত হয়েছে, এখানে ওভার হচ্ছে একটি প্রিপোজিশন। ওকে বন্ধুরা, হ্যাঁ, তাহলে ওভার হচ্ছে একটি প্রিপোজিশন। এখানে ডগ হচ্ছে একটি নাউন, যেহেতু নাউনকে মডিফাই করছে এই শব্দটি লেজি, তাহলে লেজি হবে আমাদের অ্যাডজেক্টিভ। ওকে বন্ধুরা, সো এখানে যখন কোনো একটি নাউনকে মডিফাই করবে তখন সেই শব্দের অ্যাডজেক্টিভ হয়ে যাবে। যেমন ক্যাটকে মডিফাই করেছে ব্ল্যাক, তাহলে ব্ল্যাক একটি অ্যাডজেক্টিভ। ডগ একটি নাউন, ডগকে মডিফাই করেছে লেজি, তাহলে লেজি একটি অ্যাডজেক্টিভ। নাউনের সাথে সবসময় অ্যাডজেক্টিভের সম্পর্ক থাকে, আবার নাউনের সাথে সম্পর্ক থাকে প্রিপোজিশনের। এখানে প্রিপোজিশন দুটি অংশের মাঝে কানেক্টর হিসেবে কাজ করেছে। প্রিপোজিশন পূর্বে অবস্থান নিয়েছে এবং এটি কানেক্টর হিসেবে কাজ করেছে। সো ওভার হচ্ছে একটি প্রিপোজিশন। আর এই যে লাভ দিল, কাজটা করলো, কিভাবে করলো, কেমন ভাবে করলো? কুইকলি। তাহলে কুইকলি হচ্ছে একটি অ্যাডভার্ব, সাধারণত অ্যাডভার্বের সাথে ly যুক্ত থাকে। তাহলে বন্ধুরা আমরা এখানে পেয়ে গেলাম ব্ল্যাক একটি অ্যাডজেক্টিভ, ক্যাট নাউন, জাম্প ভার্ব, কুইকলি অ্যাডভার্ব, ওভার প্রিপোজিশন, লেজি অ্যাডজেক্টিভ, ডগ হচ্ছে নাউন। তো তাহলে বন্ধুরা আপনাদের এই যে ছোট্ট আলোচনাটি আমরা করলাম, কার কয়টি কারেক্ট হলো আমাকে একটু কমেন্ট বক্সে জানিয়ে দিন। যে আমরা এখানে মোট 1 2 3 4 5 পাঁচটি আমরা দিয়েছিলাম, সেই পাঁচটির মধ্যে কে কয়টি কারেক্ট করতে পেরেছেন এখনই কমেন্ট বক্সে জানিয়ে দিন। থ্যাংক ইউ ভেরি মাচ। তো বন্ধুরা আমরা এবার পরবর্তী আলোচনায় চলে যেতে চাই। বন্ধুরা মনে রাখতে হবে ইংরেজি কিন্তু ইটস এ ম্যাটার অফ স্ট্রাগলিং। ওকে, এটা কিন্তু সাধনার বিষয়, আমাদেরকে লেগে থাকতে হবে এবং এটা এখান থেকে বিচ্ছিন্ন হওয়া যাবে না। রেগুলারিটি ইজ মোর ইম্পর্টেন্ট ফর লার্নিং অর মাস্টারিং আ ল্যাঙ্গুয়েজ। এবং যারা কমেন্ট বক্সে অ্যান্সার করেছে 5-এ 5, অনেকে 5 স্টার অথবা GPA 5 অনেককে দেখতে পাচ্ছি, থ্যাংক ইউ ভেরি মাচ। এবং আমরা কখনো হাল ছাড়বো না, ঠিক আছে। নেভার লুজ ইউর কারেজ, নেভার লুজ ইউর হার্ট, নেভার লুজ ইউর রেগুলারিটি। ওকে, নেভার গেট অ্যাবসেন্ট, প্রেজেন্ট। আজকে আমরা পার্টস অফ স্পিচের যে
নাউনটাকে একেবারে সার্জারি করতে চাই, নাউনটাকে ভেঙে বিশ্লেষণ করব, আপনাদের সারা জীবন নাউন নিয়ে আর কোনো ধরনের কনফিউশন না থাকে। ওকে, তো বন্ধুরা আমরা প্রথমে বোর্ডে চলে যাই। মনে রাখতে হবে যে নাউনটাকে দুইভাবে বিশ্লেষণ করা হয়েছে, ক্লাসিফিকেশন করা হয়েছে। একটা হলো যে অবস্থার বিচারে, যে বস্তুটির নাম আমি বলছি বা যে ব্যক্তির নাম বলছি অথবা যার নাম বলছি সে অবস্থা কি। আরেকটা হচ্ছে গণন যোগ্যতার উপর ভিত্তি করে নাউনকে ক্লাসিফিকেশন করা যায়। তাহলে আমরা বোর্ডে চলে যাই, দেখা যাক আজকের আলোচনায় আমরা কতটুকু শিখতে পারি। সো বন্ধুরা আমরা আজকে নাউন নিয়ে আলোচনা করব। এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ এই আলোচনাটিতে আমরা আছি। এখানে বন্ধুরা নাউনকে অবস্থার বিচারে, নাউনকে অবস্থার বিচারে আমরা দুই ভাগে ভাগ করতে পারবো। একটা হচ্ছে কংক্রিট নাউন আর একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে আমাদের আলোচনার বিষয় হলো আজকে নাউনটাকে আমরা অ্যানালাইসিস করব, নাউন আইডেন্টিফিকেশন করব, নাউনের ক্লাসিফিকেশন করব, নাউন সম্পর্কিত যত রকমের ব্যতিক্রমী বিষয় আছে আমরা কিছু কিছু আলোচনা করব। সো অবস্থার বিচারে নাউনকে দুই ভাগে ভাগ করা যায়। আর গণনা যোগ্যতার বিচারে নাউনকে দুই ভাগে ভাগ করা যায়। যদি আমরা অবস্থার বিচারে ভাগ করি কংক্রিট নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন, কংক্রিট নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন। আর গণনযোগ্যতার বিচারে ভাগ করলে কাউন্টেবল নাউন অ্যান্ড আনকাউন্টেবল নাউন। ওকে, যদি অবস্থা কংক্রিট নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন, আর যদি আমরা গণনযোগ্যতার বিচারে ভাগ করি কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউন। তো বন্ধুরা এই যে দুই ভাগে আমরা ভাগ করলাম নাউনকে বিচারে, কংক্রিট কি? কংক্রিট হচ্ছে যেটা আমরা চোখে দেখি, যেটা আমরা ধরতে পারি, স্পর্শ করতে পারি, স্বাদ নিতে পারি, আমরা অনুভব করতে পারি, স্বাদ নিতে পারি, সেটি হলো কংক্রিট নাউন। আর অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে যেটা আমরা ধরতে পারি না, চোখে দেখি না, কিন্তু আমরা এটা একটা ধারণা, এটা একটা ধারণা বা আইডিয়া, এটা একটা কনসেপ্ট হতে পারে, কিন্তু এটাকে ধরাও যায় না, এটা ল্যাবরেটরিতে নিয়ে পরীক্ষা করা যায় না, এটাকে বস্তায় ভরে বেঁধে রাখা যায় না, এটাকে বেলুনে ভরে ফেলা যায় না। অতএব কংক্রিট নাউন হচ্ছে সেই সমস্ত বিষয়, কংক্রিট নাউন হচ্ছে একটি ধারণা ছাড়া আর কিছুই নয়। আচ্ছা, তো বন্ধুরা এখানে একটু খেয়াল রাখতে হবে যে আমাদের কংক্রিট নাউনটা কিন্তু আমরা যেমন এটা আমরা স্পর্শ করতে পারি, দেখতে পারি, গন্ধ নিতে পারি, স্বাদ নিতে পারি, এটার আকার আয়তন বোঝা যায় অনেক ক্ষেত্রে। আর অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে একটি অবস্তুগত ধারণা, অবস্তুগত ধারণা। এটা একটা ধারণা আসলে। যেমন মনে করেন, যেমন আমরা যদি এখানে উদাহরণ দিতে চাই, যেমন কাউ হচ্ছে একটা কংক্রিট নাউন, কারণ গরু দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়। তারপর বই দেখা যায়, ছোঁয়া যায়, ধরা যায়। তারপরে আমরা যেমন গোল্ড, সোনা, এটা ধরা যায়, ছোঁয়া যায়, সব কিছু করা যায়। অতএব এগুলি হচ্ছে কংক্রিট নাউনের উদাহরণ। আর অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে অবস্তুগত ধারণা। তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন কি হতে পারে? যেমন তারপরে এখানে আছে যেমন গ্যাস আমরা না দেখলেও গ্যাসের গন্ধটা আমরা পাই। তারপরে আমরা বাতাস উপলব্ধি করতে পারি না দেখলেও। তারপরে আমরা সুবাস আমরা নাক দিয়ে আমরা নিতে পারি। তাহলে গ্যাস, এয়ার, অডর, কাউ, বুক, গোল্ড, সবগুলো হচ্ছে কংক্রিট নাউনের অন্তর্গত। আর অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে অবস্তুগত ধারণা, যেটা কোনো অস্তিত্ব নেই, কিন্তু আমরা ধারণা করি যে এটা আছে। যেমন সততাকে ধরাও যায় না, ছোঁয়াও যায় না, এটাকে বস্তায় ভরা যায় না, কিন্তু আমরা জানি সততা বলে কিছু একটা আছে। এটা অবস্তুগত, এটা একটা ধারণা, এটি একটি কনসেপ্ট। তাহলে যেমন সততা, অনেস্টি। তারপরে আছে যেমন দারিদ্রতা, হ্যাঁ, পভার্টি। তাহলে পভার্টি, আমরা দরিদ্র ব্যক্তিটাকে দেখি, কিন্তু তার দারিদ্রতাকে চোখে দেখা যায় না। হয়তো জামাটা ছেঁড়া দেখলাম, খাবার খেতে পারেনি, রোগা, অসুস্থ, সেখান থেকে বুঝে লোকটা দরিদ্র বা তার দারিদ্রতা আছে। তাহলে অনেস্টি, পভার্টি, তারপরে কাইন্ডনেস, বিউটি, এগুলো ধরা যায় না, ছোঁয়া যায় না, স্বাদ নেওয়া যায় না, কিন্তু আমরা জানি যে এগুলো আছে। অতএব এগুলি অ্যাবস্ট্রাক্ট নাউন। আবার বন্ধুরা অ্যাবস্ট্রাক্ট কথাটার মধ্যে কিন্তু
ওকে বন্ধুরা, এখানে অ্যাবস্ট্রাক্ট, অনেক সময় চিত্রশিল্পীরা যে বলে থাকে যে এটা একটা অ্যাবস্ট্রাক্ট পেইন্টিং। অ্যাবস্ট্রাক্ট মানে কি, যেটা আসলে সাধারণ কোনো মানুষ বুঝতে পারবে না, যে এমনভাবে জিনিসটা আঁকা হয়েছে, হয়তো কালিকুলি লাগানো আছে, তো কিন্তু যিনি চিত্র বোঝেন, পেইন্টিং বোঝেন, তিনি কিন্তু সেটার মর্মার্থ বুঝতে পারবেন। তো বন্ধুরা, অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে যেটা ধরা যায় না, ছোঁয়া যায় না, স্বাদ বোঝা যায় না, মাপা যায় না, কিন্তু ধারণা করা যায়। যেমন সততা, দয়া, নিষ্ঠুরতা, তারপরে তারপর দারিদ্রতা, এগুলো। কাঠ পেন্সিল ব্যবহার, আচ্ছা ঠিক আছে বন্ধুরা। তো লাল কলমে কি অসুবিধা হচ্ছে? লাল কালিতে বন্ধুরা আমার মনে হয় অসুবিধা হচ্ছে না। আমি কিন্তু দেখতে পাচ্ছি এখানে, এই যে আপনারা দেখুন, পরিষ্কার দেখা যাচ্ছে। তো যাই হোক বন্ধুরা, এই জায়গাটি আমরা খেয়াল রাখবো যে তাহলে নাউন বিচারে, আর গণনযোগ্যতার বিচারে কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউন কি? খুব সহজ, এই যে কলম, এটা একটা কাউন্টেবল নাউন। হ্যাঁ, যেমন কলম, এটা একটা কাউন্টেবল নাউন। তারপরে যেমন বন্ধুরা, এই যে কলম, এটা একটা কাউন্টেবল নাউন, গণনা করা যায়, সংখ্যা করা যায়। আর আনকাউন্টেবল নাউন হচ্ছে যেটা গণনযোগ্য নয়। আসলে কথাটা একেবারে সঠিক নয়। গণনযোগ্য নয় মানে আমরা যেটা আসলে মেপে ক্রয় কেনা বেচা করি, সাধারণত মেপে কেনা বেচা করি, সেটাই আনকাউন্টেবল। যেমন মনে করেন চাল, চালটা আমরা কিন্তু মেপে কিনি। আমরা চাইলে চাল গুনে ফেলতে পারি, একটা চাল, দুইটা চাল, তিনটা চাল, কিন্তু এভাবে যদি কেউ গুনে এক দানা লবণ, দুই দানা লবণ, তিন দানা, এভাবে গণা যায়। কিন্তু আমরা যখন কেনা বেচা করি তখন কিন্তু আমরা এই দানা হিসেবে কেনা বেচা করি না, আমরা মেপে করি, যে কারণে ওই জিনিসগুলো আনকাউন্টেবল নাউনের অন্তর্ভুক্ত হবে। অতএব কাউন্টেবল যেটা গণা যায়, আনকাউন্টেবল যেটা গণনযোগ্য নয়। তাহলে বন্ধুরা, অবস্থার বিচারে নাউন দুই প্রকার, কংক্রিট নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন। আর গণনযোগ্যতার বিচারে নাউন দুই প্রকার, কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউন। প্রিয় বন্ধুরা, যারা পরে যুক্ত হয়েছেন তাদেরকে জানিয়ে দিতে চাই যে আজকে আমরা আলোচনা করছি মার্চ ফরওয়ার্ডের আয়োজনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনা চলছে আমাদের। আমরা পার্টস অফ স্পিচ থেকে আজকে নাউন নিয়ে বিস্তারিত আলোচনা করছি, এবং যারা ইতিমধ্যে যুক্ত হয়েছেন লাইভটা শেয়ার করে দেব আমরা, তারপরে আমরা সবাই মিলে ক্লাসে অংশগ্রহণ করব। আমরা কথা বলছিলাম নাউন নিয়ে। নাউন অবস্থার বিচারে দুই প্রকার, কংক্রিট নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন। আর গণনার বিচারে নাউন দুই প্রকার, কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউন। আচ্ছা, তাহলে বন্ধুরা, এখন আমরা দেখব এই যে কংক্রিট নাউন, যেটা দেখা যায়, শোনা যায়, ছোঁয়া যায়, স্বাদ নেওয়া যায়, মেপে ফেলা যায়, গুনে ফেলা যায়, বস্তায় ভরে ফেলা যায়, ল্যাবরেটরিতে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করা যায়, সেই কংক্রিট নাউনকে আমরা আবার চার ভাগে ভাগ করতে পারবো, 1, 2, 3, 4। তাহলে আমরা নাউনকে অবস্থার বিচারে কংক্রিট এবং অ্যাবস্ট্রাক্ট। কংক্রিট মানে কি? সুগঠিত, যেটা সুনির্দিষ্ট বা আমরা বুঝতে পারছি যে মজবুত। আর অ্যাবস্ট্রাক্ট যে ভাষা ভাষা, আবছা আবছা, অস্পষ্ট, হ্যাঁ, এটা একটা ধারণা মাত্র। তাহলে কংক্রিট নাউন আবার প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, এই চার ভাগে আমরা কংক্রিট নাউনকে ভাগ করতে পারি। তো অনেক 5 প্রকার, যেমন প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন। এইভাবে কিন্তু অনেক জায়গায় আমরা পড়েছি ছোটবেলায়, এইভাবে 5 প্রকার দেওয়া হয়েছে। আসলে নাউন 2 প্রকার আর কংক্রিট নাউন 4 প্রকার, সব মিলিয়ে 5 প্রকার। যদি এই চারটা মিলে কংক্রিট ধরি তাহলে এটা সহ 5। তাহলে প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে বিচারে কংক্রিট, অ্যাবস্ট্রাক্ট, কংক্রিট প্রপার, কমন, কালেকটিভ, ম্যাটেরিয়াল। আর গণনার বিচারে দুই প্রকার, কাউন্টেবল এবং আনকাউন্টেবল। তো বন্ধুরা, আমার আলোচনাটি আপনারা বুঝতে পারছেন কিনা একটু কমেন্ট বক্সে জানাবেন প্লিজ। এবং আমরা খুব যত্ন করে ক্লাসটা করব, যাতে গ্রামার কিন্তু ইটস ভেরি কমপ্লিকেটেড ম্যাটার, খুব জটিল। তো এটা যদি আমরা একটু অ্যাটেন্টিভলি ক্লাসটা করি, আমরা এটাকে খুব মজা হবে, কিন্তু অনেক মজা হবে। আপনি যে শেখার যে আনন্দ, এটা ইট ইজ বিয়ন্ড এক্সপ্রেশন, ওকে, প্রকাশ করারও অতীত একটা বিষয়। সো লেটস ট্রাই টু লার্ন আওয়ার বেস্ট। আসুন সবাই মন দিয়ে ক্লাসটা করি। আচ্ছা, তো আমরা যে জায়গাটিতে ছিলাম, এখন আমি পরবর্তী অংশে যাব।
বন্ধুরা আমরা 4 নাম্বার পেজে চলে আসলাম। আমি লেসনটা খুব সুন্দর করে সাজিয়েছি আপনাদের জন্য আজকে। তো এখানে আমরা এখন নাউন অবস্থার বিচারে কংক্রিট এবং অ্যাবস্ট্রাক্ট। কংক্রিট নাউনকে আমরা 4 ভাগে ভাগ করলাম, প্রপার, কমন, কালেকটিভ অ্যান্ড ম্যাটেরিয়াল। তো আমরা এখন এই বিষয়টি নিয়ে আলোচনা করব। যেমন বন্ধুরা এখানে খেয়াল করেন যে প্রপার মানে হলো যথাযথ, কোনো একটা ব্যক্তির বা বস্তুর এমন একটি নাম যেই নামটি বললে আমি আরেকজনকে বুঝবো না। এখন আমি যদি বলি যে আঙ্কেল, আঙ্কেল বললে এখন আমার কোন আঙ্কেল, যে কোনো আঙ্কেল হতে পারে। হ্যাঁ, তো এটা আমি বুঝতে পারছি না যে আসলে কোন ব্যক্তিকে বোঝানো হয়েছে। কিন্তু আমি যদি বলি যে রবীন্দ্রনাথ ঠাকুর, হ্যাঁ রবীন্দ্রনাথ ট্যাগর, তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর বলার সাথে সাথে আমি বুঝে যাব যে এটা আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে এখানে আঙ্কেল হচ্ছে কমন নাউন আর রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে প্রপার নাউন। তো আমরা এখন সেইটি নিয়ে কথা বলবো যে কোনো একটি ব্যক্তি বা বস্তুর যদি সুনির্দিষ্ট নাম আমরা বলি তাহলে সেটি হলো প্রপার নাউন। আর কিছু কমন নাউন আছে, যেমন আঙ্কেল বললে আমি আমার এই চাচা, ফুফা, জ্যাঠা, ফুফা, খালু, জ্যাঠা, এরা হচ্ছে সবাই কমন। এই এদের কমন নাউন হচ্ছে এই আঙ্কেলটা, আঙ্কেল শব্দটি। যেই শব্দের মধ্যে কোনো একটি জাতি বা শ্রেণীর সকল ব্যক্তি বা বস্তুকে বোঝায়, অর্থাৎ আমরা গণিতে কমন নেই না, যেমন যেমন 4, তারপরে 2, 6, এখানে আমরা কমন নিলাম 2, তাহলে 2 চলে আসলো, 1 চলে আসলো, 3, এই যে 2 সবার মধ্যে 2 আছে, তো এই 2টা হলো কমন। তাহলে এখানে যেই শব্দটি কমন হবে সবার মাঝে সেটি হলো কমন নাউন। আর কালেকটিভ নাউন হচ্ছে যেটি আনডিভাইডেড হোল, একটি গ্রুপকে বোঝাবে, বিচ্ছিন্ন। ম্যাটেরিয়াল হচ্ছে উপাদান, যেই কোনো বস্তু বা কোনো একটা বিষয় যে উপাদান দিয়ে তৈরি সেই উপাদানটির নামকে আমরা ম্যাটেরিয়াল নাউন বলবো। তাহলে প্রপার নাউন হচ্ছে যথাযথ নাম, কমন নাউন হচ্ছে সাধারণ নাম, কালেকটিভ নাউন হচ্ছে সংঘবদ্ধ নাম, আর ম্যাটেরিয়াল নাম হচ্ছে উপাদানের নাম। এগুলোর বাংলা অর্থতে কিন্তু এগুলোর যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যটি একেবারেই স্পষ্ট। তো বন্ধুরা এখানে খেয়াল করবো আমরা, আমি একটা উদাহরণ দিতে, যেমন আমার নামটাই লিখবো এখানে, যেমন আমার প্রপার নাউন, যেমন আমার নামটা লিখছি বদরুল। তাহলে বন্ধুরা খেয়াল করেন যে বদরুল ইজ এ প্রপার নাউন, কারণ বদরুল বললে এখানে কালাম বোঝার সুযোগ নেই, অন্য কাউকে বোঝার কোনো সুযোগ নেই। তাহলে আমার প্রপার নাউন হচ্ছে বদরুল। তারপরে কমন নাউন, তাহলে আমার একটা কমন পরিচয় আছে, যেমন আমি একজন টিচার, ওকে, সো আমি লিখলাম টিচার। তাহলে টিচার তো মার্চ ফরওয়ার্ডে অনেক টিচার আছে যারা বিসিএস কোচিংয়ের প্রিপারেশনের ক্লাস নিচ্ছেন, তাহলে সবাই কিন্তু টিচার, বাট আমি বদরুল কিন্তু একজন, এদের মধ্যে আমি একজন স্পেসিফিক একজন। তাহলে স্পেসিফিক বোঝালে প্রপার নাউন, কমন বোঝালে কমন নাউন। এরপর হচ্ছে আমরা যারা টিচাররা আছি, আমরা কোনো একটা এখানে একটা সকল টিচারকে আমরা একসাথে বলতে পারি ফ্যাকাল্টি। আমি আপনাদের বোঝার জন্য এটা লিখলাম শব্দটা। ফ্যাকাল্টি মানে হচ্ছে এ গ্রুপ অফ টিচার্স, বেসিক্যালি ইউনিভার্সিটি টিচারদেরকে ফ্যাকাল্টি বলা হয়, সকল শিক্ষককে একসাথে ফ্যাকাল্টি বলা হয়। তাহলে আমি এখানে টিচার কমন, এবং আমি এখানে এই ফ্যাকাল্টির অন্তর্গত, অর্থাৎ এই গ্রুপের অন্তর্গত একজন শিক্ষক। তাহলে বদরুল প্রপার নাউন, টিচার আমার কমন পরিচয়, ফ্যাকাল্টি আমার কালেকটিভ আইডেন্টিটি, এবং যেমন আমি এখানে বোর্ড ব্যবহার করছি, BOARD, বোর্ড। বোর্ড হচ্ছে এখানে বোর্ড ব্যবহার করছি, কিন্তু বোর্ড ম্যাটেরিয়াল নাউন না। এখানে বোর্ড তৈরি হয়েছে ধরে নিলাম আমি উড দিয়ে, তাহলে উড হচ্ছে এই বোর্ড উপাদান, যে এই উপাদান সেই উপাদানটা হবে ম্যাটেরিয়াল নাউন। তাহলে বোর্ড হবে না, উড হবে ম্যাটেরিয়াল নাউন, অথবা প্লাস্টিক দিয়ে তৈরি হতে পারে, সেটা ম্যাটেরিয়াল নাউন হতে পারে। তাহলে বন্ধুরা ম্যাটেরিয়াল নাউন হচ্ছে মূল উপাদান, উপাদানটিকে আমরা ম্যাটেরিয়াল নাউন বলবো। আচ্ছা, এরপরে হচ্ছে যেমন প্রপার নাউন বদরুল, আমার কমন আইডেন্টিটি টিচার, আমার কালেকটিভ আইডেন্টিটি ফ্যাকাল্টি, ম্যাটেরিয়াল হচ্ছে আমি ব্যবহার করছি উড। আর একটা হচ্ছে আমি যদি ধরে নেই যে হ্যাঁ আমি ইংরেজিতে দক্ষতা আছে, তাহলে আমি লিখবো স্কিল।
তাহলে স্কিলটা খেয়াল করেন যে আমার স্কিল রয়েছে, ইংরেজি ক্লাস নেওয়ার দক্ষতা রয়েছে, স্কিল। তাহলে স্কিল হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। স্কিল কি দেখা যায়? স্কিল কি ছোঁয়া যায়? স্কিল কি ল্যাবরেটরিতে পরীক্ষা করা যায়? স্কিল কি গন্ধ নেওয়া যায়? স্কিলের কি স্বাদ নেওয়া যায়? কোনো কিছুই করা যায় না, কিন্তু এটা একটা বৈশিষ্ট্যের নাম। দক্ষতা এটি একটি বৈশিষ্ট্যের, মানুষের মানবীয় বৈশিষ্ট্যের নাম, অতএব এটি অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে প্রপার নাউন কি? বদরুল। আমার কমন নাউন কি? টিচার। আমার কালেকটিভ আইডেন্টিটি কি? ফ্যাকাল্টি। আমি কি ব্যবহার করছি? ম্যাটেরিয়াল, উড ব্যবহার করছি। এবং আমার অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে আমার স্কিল রয়েছে, দক্ষতা রয়েছে। তো বন্ধুরা, এটি একটা উদাহরণ দিলাম। এখন আমি আপনাদেরকে আরেকটা উদাহরণ দেব, যেমন বীর শ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর। আমরা আজকের ক্লাস থেকে আমাদের মহান মুক্তিযোদ্ধাদের, মহান শহীদদের, আমাদের এবং ভাষা শহীদদের, সকল শহীদদেরকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি। এবং আমাদের যে মার্চ ফরওয়ার্ড কথাটার মধ্যেও মুক্তিযুদ্ধের একটি স্পর্শ কিন্তু রয়েছে। সো বন্ধুরা, মার্চ মহিউদ্দিন জাহাঙ্গীর, ইনি, আমি যদি ধরে নেই যে এটা প্রপার নাউন, তাহলে তিনি যুদ্ধের সময় একজন সোলজার ছিলেন। ওকে, SOLDIER, তিনি কিন্তু সোলজার ছিলেন, এবং এটি হলো কমন নাউন। অনেক আরও হাজার হাজার সোলজার ছিলেন, তার মধ্যে মহিউদ্দিন জাহাঙ্গীর একজন। তাহলে প্রপার নাউন হচ্ছে মহিউদ্দিন জাহাঙ্গীর, কমন নাউন হচ্ছে সোলজার। তিনি পাকিস্তান আর্মির মেম্বার ছিলেন, ওকে, অফিসার ছিলেন, ক্যাপ্টেন ছিলেন, তিনি পাকিস্তান আর্মি। তাহলে এই আর্মিটা হচ্ছে তার কালেকটিভ নাউন, এই কালেকটিভের অংশ ছিলেন তিনি, তাহলে তার কালেকটিভ। এবং তিনি যেই যুদ্ধ করেছেন, গান, কিন্তু গান এখানে ম্যাটেরিয়াল নাউন নয়, গান তৈরি হয়েছে আয়রন দিয়ে, তাহলে আয়রন হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। এবং তিনি ছিলেন অসীম সাহসী একজন যোদ্ধা। তো আমরা তার সেই সাহসটাকে এখানে দেখাবো, COURAGE, কারেজ, সাহস। তাহলে তার ছিল অসীম সাহস, কারেজ। তাহলে কারেজ কি গণনা করা যায়? কারেজ কি মাপা যায়? সাহস কি ল্যাবরেটরিতে পরীক্ষা করা যায়? যায় না। তাহলে এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে প্রপার নাউন হচ্ছে মহিউদ্দিন জাহাঙ্গীর, তার কমন নাউন হবে সোলজার। তারপরে পাকিস্তানি আর্মিতে ছিলেন, সব পাকিস্তানি আর্মি। তারপরে উনি ফ্রিডম ফাইটার হয়েছেন, তিনি বীরশ্রেষ্ঠ হয়েছেন। তারপরে তিনি যেটা দিয়ে গান তৈরি করা হয়েছে। তারপরে তার ছিল অসীম সাহস, অ্যাবস্ট্রাক্ট নাউন কারেজ। তাহলে প্রপার নাউন হচ্ছে বদরুল, মহিউদ্দিন, কমন নাউন টিচার, সোলজার, কালেকটিভ নাউন ফ্যাকাল্টি, আর্মি, ম্যাটেরিয়াল নাউন উড, আয়রন, এবং অ্যাবস্ট্রাক্ট নাউন স্কিল অ্যান্ড কারেজ। তো বন্ধুরা, নাউনের, কংক্রিট নাউনের 4টি পার্ট, সাথে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউনটা আলোচনা করলাম। প্রিয় বন্ধুরা, এখন আমরা কিছু আলোচনা আরেক দিকে নেব, সেটা হলো প্রিয় বন্ধুরা, এখন আমরা কিছু ওয়ার্ড আমি বোর্ডে প্রেজেন্ট করছি। যেমন এখানে কিছু প্রপার নাউন দেয়া আছে, ঠিক আছে? তো এখানে যে প্রপার নাউনগুলো দেয়া আছে, যেমন রানা, তো আমি এটার কমন নাউনগুলো লিখব। যেমন রানা একটি প্রপার নাউন, তাহলে তার কমন নাউন হচ্ছে বয়। আমি লিখতে পারি বয়, ওকে, BOY, বয়। তাহলে রানা প্রপার নাউন, বয় হচ্ছে কমন নাউন। বয় বলতে যে কোনো বালক হতে পারে, কিন্তু তার মধ্যে রানা একজন সুনির্দিষ্ট। রুনা আমরা লিখতে পারি গার্ল, তাহলে গার্ল হচ্ছে কমন নাউন, রুনা হচ্ছে প্রপার নাউন। পদ্মা নদীর নাম, তাহলে আমরা এটার কমন নাউন লিখতে পারি রিভার, ওকে। অসংখ্য রিভার রয়েছে, তার মধ্যে পদ্মা একটি। তারপরে তোফায়েল আহমেদ, এটা হচ্ছে প্রপার নাউন। আমরা জানি বাংলাদেশের একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন তোফায়েল আহমেদ, তিনি যোদ্ধা ছিলেন এবং আমাদের একজন দেশের অত্যন্ত পরিচিত রাজনীতিবিদ, সো পলিটিশিয়ান। তাহলে পলিটিশিয়ান, বাংলাদেশে হাজার হাজার রাজনীতিবিদ আছে, কমন নাউন, কিন্তু তার মধ্যে তোফায়েল আহমেদ অন্যতম একজন, তিনি, এটা হচ্ছে প্রপার নাউন। তারপর বাংলাদেশ, পৃথিবীতে অসংখ্য দেশ আছে, তার মধ্যে একটি দেশের নাম হচ্ছে বাংলাদেশ, সুনির্দিষ্টভাবে, এটা প্রপার নাউন। আর বাংলাদেশের কমন নাউন হবে কান্ট্রি। তাহলে পৃথিবীতে অনেক দেশ আছে,
কমন নাউন কান্ট্রি, তার মধ্যে একটি সুনির্দিষ্ট বাংলাদেশ। এরপর হচ্ছে ঢাকা, ঢাকা একটি জেলার নাম বা মহানগরের নাম, তাহলে আমরা এটার কমন নাউন লিখব সিটি। সিটি, পৃথিবীতে অনেক সিটি আছে, বাংলাদেশে অনেক সিটি আছে, সো কমন নাউন তার মধ্যে ঢাকা একটি। ফেনী, টাউন, TOWN, সিটির চেয়ে ছোট হলে জেলা শহরগুলোকে আমরা টাউন বলবো, বিভাগীয় শহরগুলোকে আমরা সিটি বলবো। তাহলে ফেনী একটি শহর, টাউন। ওকে, তারপরে ফেসবুক হচ্ছে একেবারে সুনির্দিষ্ট নাম, প্রপার নাউন, আর এটার কমন নাউন হচ্ছে সোশ্যাল মিডিয়া। বন্ধুরা, মিডিয়া হচ্ছে প্লুরাল, আর আমরা খেয়াল রাখবো MEDIUM, মিডিয়াম হচ্ছে সিঙ্গুলার। ওকে, তো সোশ্যাল মিডিয়া মানে আমি অনেকগুলো মিডিয়া বুঝালাম, কমন নাউন ব্যবহার করেছি, তার মধ্যে ফেসবুক একটি অন্যতম শক্তিশালী সুনির্দিষ্ট সোশ্যাল মিডিয়ার একটি অংশ, কোম্পানির নাম। তো ফেসবুক প্রপার নাউন, আর কমন নাউন হচ্ছে সোশ্যাল মিডিয়া অথবা মিডিয়াম। তাহলে বন্ধুরা, আমরা প্রপার নাউনগুলো চিনলাম: রানা, রুনা, পদ্মা, তোফায়েল আহমেদ, বাংলাদেশ, ঢাকা, ফেনী, ফেসবুক। আর এগুলোর কমন নাউন বয়, গার্ল, রিভার, পলিটিশিয়ান, কান্ট্রি, সিটি, টাউন, সোশ্যাল মিডিয়া। ওকে, এখন বন্ধুরা আমরা যে প্রপার নাউনগুলো আলোচনা করলাম, এখন প্রিয় বন্ধুরা, আপনাদেরকে আশা করি আমার আলোচনাটি সবাই বুঝতে পারছেন। এখন আমি আপনাদেরকে কিছু প্রপার নাউন দিব, আপনারা কমেন্ট বক্সে এগুলোর কমন নাউনগুলো খুব দ্রুত লিখতে হবে, ঠিক আছে? সময় কম, আমাদের কিন্তু পড়া অনেক, তো আমরা অনেকটুকু কভার করতে চাই, সো ইউ হ্যাভ টু বি ভেরি মাচ স্পিডি। ওকে, ইয়েস, থ্যাংক ইউ ভেরি মাচ। বাংলাদেশ আমরা যুক্ত হয়েছি আজকের এই ক্লাসে। তাহলে আসুন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমি আপনাদেরকে কিছু প্রপার নাউন দিলাম এখানে, এগুলোর কমন নাউনগুলো আপনারা খুবই দ্রুত কমেন্ট বক্সে লিখুন, দেখি কারা কত দ্রুত লিখতে পারেন। আমি এ ফাঁকে আপনাদের নামগুলো একটু বলার চেষ্টা করব। এখানে টাইটানিক, কুরআন, আর্থ, মার্স, নজরুল ইসলাম, ম্যাথ, পেপসি, অ্যান্ড্রু কিশোর, টয়োটা। আই রিপিট: টাইটানিক, কুরআন, আর্থ, মার্স, নজরুল ইসলাম, ম্যাথ, পেপসি, অ্যান্ড্রু কিশোর অ্যান্ড টয়োটা। বন্ধুরা, তাহলে কমেন্ট বক্সে দিতে থাকুন সবাই, দেখি আপনারা কেমন অ্যান্সার করছেন। প্রিয় বন্ধুরা, ক্লাসটি আমরা খুব চমৎকারভাবে করছি। হ্যাঁ, আমরা উত্তরগুলো পাচ্ছি, থ্যাংক ইউ ভেরি মাচ। ঝাপসা আসছে বলছেন, একটু দেখি আমি কতটুকু ঝাপসা এলো। বন্ধুরা, একটু ঝাপসা আছে, আমি দেখতে পাচ্ছি। চেষ্টা করছি এটাকে একটু ক্লিন করা যায় কিনা। ওকে,
বন্ধুরা আমি যে ওয়ার্ডগুলো বলেছি সেগুলি হলো টাইটানিক, কোরআন, আর্থ, মার্স, নজরুল ইসলাম, ম্যাথ, পেপসি, এন্ড্রু কিশোর, টয়োটা। তো বন্ধুরা আমি এখন অ্যান্সারগুলো দিচ্ছি, আপনারা মিলিয়ে নিন। যেমন টাইটানিক হচ্ছে একটি জাহাজের নাম, সো কমন নাউন হচ্ছে শিপ। কোরআন একটি পবিত্র ধর্মগ্রন্থ, তাহলে আমরা লিখতে পারবো হোলি বুক। আর্থ, মার্স এগুলো হচ্ছে গ্রহ, তাহলে আমরা লিখবো প্ল্যানেট। নজরুল ইসলাম আমরা লিখবো পয়েট। ম্যাথ একটি বিষয়, আমরা লিখবো সাবজেক্ট। পেপসি একটি পানীয়, আমরা লিখবো ড্রিঙ্ক। এন্ড্রু কিশোর একজন গায়ক, তিনি পরলোক গমন করেছেন, আমরা লিখবো সিঙ্গার। টয়োটা একটি গাড়ির কোম্পানি, টয়োটা একটি গাড়ির নাম, সো এটা হচ্ছে কার। ওকে, তাহলে বন্ধুরা আমরা এখানে অ্যান্সারগুলো লিখে দিলাম, আশা করি এখন পরিষ্কার দেখা যাচ্ছে। তো এখানে খেয়াল করুন বন্ধুরা, যারা অ্যান্সার করেছেন অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। সুবিন নন্দী, জয় শর্মা, জান্নাত ফেরদৌস, মোহাম্মদ মকসেদুল, তারপর আফরিন কবির, লিপিকা, নিনজা নিনজা মনি, মিজানুর রহমান, সুজন, অনেকে লিখেছেন খুব সুন্দর। ম্যাথ বুক লিখেছেন কেউ কেউ, ঠিক আছে। আমরা ম্যাথের ক্ষেত্রে সাবজেক্ট লিখতে পারি, আমরা বুক লিখতে পারি। হ্যাঁ, নাইস, অনেক সুন্দর আইডিয়া দিচ্ছেন আপনারাও। তাহলে বন্ধুরা এভাবে আমরা করতে পারবো। তারপরে নিনজামণি, সাবরিনা নাজনীন, সৌমিয়া আক্তার, মিম, যারা অ্যান্সার করেছেন সবাইকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। তাহলে বন্ধুরা জাহাজ হচ্ছে যে কোনো জাহাজকেই আমরা জাহাজ শিপ বলবো, কিন্তু টাইটানিক একটি নির্দিষ্ট জাহাজ যেটি ইতিহাস সৃষ্টি করেছে। হলিবুক, অনেকগুলো হলিবুক আছে, তার মধ্যে কোরআন একটি অন্যতম ধর্মগ্রন্থ, অতএব এটি প্রপার নাউন। প্ল্যানেট, অনেকগুলো প্ল্যানেট আছে। আর্থ, মার্স এগুলো সুনির্দিষ্ট। পয়েট, অনেক পয়েট আছে, নজরুল ইসলাম তার মধ্যে একজন। সাবজেক্ট অথবা বুক, আমরা ম্যাথ একটি নির্দিষ্ট সাবজেক্টকে বোঝাচ্ছে। ড্রিঙ্কের মধ্যে পেপসি একটি নির্দিষ্ট পানীয়। গায়কদের মধ্যে এন্ড্রু কিশোর একজন নির্দিষ্ট গায়ক। গাড়ির মধ্যে টয়োটা একটি নির্দিষ্ট মডেল, ব্র্যান্ড। তাহলে বন্ধুরা এভাবে আমরা প্রপার নাউন এবং কমন নাউন আমরা আইডেন্টিফাই করতে পারবো। তো বন্ধুরা এবার আমরা কথা বলবো, আমরা প্রপার নাউন এবং আলোচনা করেছি, তুলনামূলক চিত্র করেছি। প্রপার নাউন থেকে আমরা কমন নাউন অথবা কমন নাউন থেকে প্রপার নাউন আমরা কনভার্ট করেছি। এখন আমরা কথা বলবো কালেকটিভ নাউনে। কালেকটিভ নাউনের ক্ষেত্রে আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে যে একই জাতীয় ব্যক্তি অথবা বস্তুর অবিভক্ত সমষ্টি, অর্থাৎ আনডিভাইডেড হোলকে বলা হচ্ছে যে কালেকটিভ নাউন। এবং কালেকটিভ নাউন নিয়ে আমরা যদি কথা বলি, একটু বোর্ডে আমরা চলে যাব। কালেকটিভ নাউনটা খুব খুব মন দিয়ে কালেকটিভ নাউনটা বুঝতে হবে। এবং আমি চেষ্টা করছি যে একটা কন্ট্রাস্ট অথবা যে সিমিলারিটি সেটা আপনাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করছি। যেমন কমন নাউনের সাথে প্রপার নাউনের যে একটা সমন্বয় রয়েছে, কোঅর্ডিনেশন রয়েছে, ম্যাচিং রয়েছে, অথবা কন্ট্রাস্ট রয়েছে, অথবা কন্ট্রাডিকশন রয়েছে। তারপরে কালেকটিভ নাউন থেকে কিভাবে কমন নাউনে যাওয়া যায়, অথবা অ্যাবস্ট্রাক্ট নাউন থেকে, অর্থাৎ এই যে একটা সমন্বয় বা ইন্টারচেঞ্জ অথবা ইন্টারাকশনটা আমরা চেষ্টা করছি। অনেক অনেক ধন্যবাদ যারা রিপ্লাই করেছেন সবাইকে। এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী আলোচনায়, কালেকটিভ নাউন। বন্ধুরা কালেকটিভ নাউনের ক্ষেত্রে আমাদেরকে খেয়াল রাখতে হবে আমরা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনা এই মুহূর্তে রয়েছি, দ্যাট ইজ কালেকটিভ নাউন। ওকে, সো কালেকটিভ নাউনের ক্ষেত্রে আমরা খেয়াল রাখবো যে কালেকটিভ নাউনটি যেমন ক্লাস। ক্লাস মানে কি? এ গ্রুপ অফ স্টুডেন্টস। তাহলে এই টোটাল স্টুডেন্টকে একত্রে আমরা ক্লাস বলতে পারবো। যেমন আমরা বলি হ্যালো ক্লাস, তার মানে এখানে আমি কিন্তু ক্লাস কোনো শ্রেণী কক্ষকে বলছি না, আমি এই পুরো স্টুডেন্টকে বলছি হ্যালো ক্লাস। তার মানে আমি পুরো স্টুডেন্ট সবাইকে আমি হ্যালো করলাম। তারপরে কমিটি, এটি একটি কালেকটিভ নাউন। এ গ্রুপ অফ মেম্বার্স, সবগুলো মেম্বারকে একত্রে আমরা কমিটি বলে থাকি।
ওকে। তারপর হচ্ছে কালেকশন অফ বুকস, কালেকশন অনেকগুলো বই যেখানে থাকে সেটাকে আমরা বলছি লাইব্রেরি। তা লাইব্রেরি একটি কালেকটিভ নাউন। কালেকশন অফ থিংস, কোনো বস্তুর যে সংগ্রহ করে একত্রে যদি থাকে, যেমন সেটা স্টিক হতে পারে, সেটা কলম হতে পারে, পেন হতে পারে, এটাকে আমরা বলছি বান্ডেল। সো বান্ডেল ইজ এ কালেকটিভ নাউন। তা এ গ্রুপ অফ সোলজার্স, যখন অনেকগুলো সৈন্য একত্রে বোঝাবো তখন আর্মি, কালেকটিভ নাউন। তারপর আছে এ গ্রুপ অফ জাজেস, বিচারকদের একটি দল, এই দলকে একত্রে জুরি, আমরা জুরি বোর্ড বলে থাকি। সো জুরি হচ্ছে কালেকটিভ নাউন। এ গ্রুপ অফ রোভার্স অথবা থিভস, ডাকাতদের একটা দল, এই পুরো দলকে আমরা বলব গ্যাং। তাহলে বন্ধুরা এখানে কালেকটিভ নাউন হচ্ছে ক্লাস, মানে স্টুডেন্টদের গ্রুপ, কমিটি, এখানে অনেক বই, বান্ডেল অনেকগুলো বস্তু, আর্মি অনেকগুলো সৈন্য আছে, জুরি অনেকজন বিচারক আছে, গ্যাং অনেকগুলো ডাকাত অথবা চোরকে একত্রে বলা হচ্ছে। ঠিক আছে বন্ধুরা, আপনারা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, তাহলে আপনাদের সুবিধা হবে। একটা স্ক্রিনশট নিয়ে নেন। আচ্ছা, তারপরে আমি এর পরের অংশে চলে যাচ্ছি বন্ধুরা। আরও কিছু কালেকটিভ নাউনের উদাহরণ আমি একটু দেখাবো আপনাদেরকে। যেমন ব্যান্ড, আমাদের দেশে যেমন সোলস রয়েছে, মাইলস, ফিডব্যাক, তারপরে এলআরভি। তাহলে ব্যান্ড হচ্ছে আ গ্রুপ অফ মিউজিশিয়ানস। তাহলে কোনো একটা দলের সবগুলো মিউজিশিয়ানকে যখন একত্রে বলবো আমরা বলবো যে ব্যান্ড। যখন আমি সোলস বলবো এই 7জন মিউজিশিয়ান সবাইকে বোঝাবো আমি একসাথে। তারপর কোয়ের হচ্ছে এটি হচ্ছে শুধুমাত্র গায়কদের একটা দল, এ গ্রুপ অফ সিঙ্গার্স। সো স্কোয়ার কালেকটিভ নাউন। আ গ্রুপ অফ স্টার্স, তারকাদের তারকাগুচ্ছ, তাহলে এটা কোনো ক্লাস্টার। ওকে। তারপরে আছে গ্রুপ অফ অ্যানিমেলস, হতে পারে মহিষ, হতে পারে বাঘ, হতে পারে হার্ড। তারপর আছে এ গ্রুপ অফ টিচার্স, শিক্ষকদের দল হলে আমরা বলবো ফ্যাকাল্টি। তারপর আছে নাম্বার অফ ফিশেস, অনেকগুলো মাছকে একসাথে বোঝাবো শোল। ওকে। তারপরে নাম্বার অফ বার্ডস, এক ঝাঁক পাখিকে আমরা বলবো ফ্লক। তারপরে আমরা বলবো আ বাঞ্চ অফ ফ্লাওয়ার্স, ফুলের ক্ষেত্রে বাঞ্চ শব্দটি ব্যবহার, তাহলে যে একগুচ্ছ ফুল এটিকে আমরা বলবো, টিটা সাইলেন্ট থাকবে, টি অক্ষরটি বুকে আমরা বুকেট বলে থাকি অনেক সময়, আবার বুফেট বলে থাকি। তো এটা হবে বুকে, অথবা খাবারের জন্য হলে বুফে। এখানে ট হবে না, উচ্চারিত হবে না। সো এটা আমরা খেয়াল রাখবো। তাহলে বন্ধুরা আমরা এখানে যে ওয়ার্ডগুলো ব্যান্ড, কয়ের, ক্লাস্টার, হার্ড, ফ্যাকাল্টি, শোল, ফ্লক, বুকে, এগুলো হচ্ছে সব কালেকটিভ, দিজ আর অল কালেকটিভ নাউন্স। আর এটা তার ব্যাখ্যাটা আমরা এখানে দিলাম। ওকে। এবার আমি কয়েকটা এক্সাম্পল দেখাবো আপনাদেরকে। বন্ধুরা এবার আমরা কয়েকটা এক্সাম্পল খুব দ্রুত কয়েকটা এক্সাম্পল নিয়ে কথা বলছি আজকের ক্লাসে, নাউনের ক্লাসিফিকেশন নিয়ে। যেমন এ ফ্লক অফ বার্ডস, এই যে এক ঝাঁক পাখি, ইজ ফ্লাইং, তার মানে হলো এখানে বার্ডস আছে আমরা দেখতে পাচ্ছি, কারণ কালেকটিভ নাউন টেকস সিঙ্গুলার ভার্ব। কালেকটিভ নাউন সবসময় সিঙ্গুলার ভার্ব নিয়ে থাকে। সো আ ফ্লক অফ বার্ডস ইজ, না বোঝে সে কিন্তু এখানে আর লিখে ফেলবে, আর লিখলে ইট উইল বি রং, বিকজ কালেকটিভ নাউন টেকস singular verb. Okay, so a flock of birds is flying, a gang of rovers is moving forward. তাহলে একদল ডাকাত সামনের দিকে এগিয়ে যাচ্ছে, is, এখানে is এসেছে সিঙ্গুলার ভার্ব। a crowd of people, ওকে, people, তাহলে এই যে একদল মানুষ বা জনতা, এখানে ভার্ব এসেছে is, making a noise. the class has, এখানে class has 60 স্টুডেন্টস, তাহলে এখানেও আমরা হ্যাজ ব্যবহার করেছি সিঙ্গুলার ভার্ব। দ্য ক্লাস আর, বন্ধুরা এখানে খেয়াল করেন, এখানে আমরা আর ব্যবহার করেছি কারণ ডিভাইডেড ইন টু গ্রুপস। ওকে, অর্থাৎ ডিভাইডেড ইনটু টু গ্রুপস, অর্থাৎ ক্লাসের ছাত্রছাত্রীরা দুইটা দলে ভাগ হয়ে গেছে। যখন বিভাজন বোঝাবে, যখন এরকম বন্ধুরা যখন ডিভিশন বোঝাবে, বিভাজন বোঝাবে, তখন ভার্ব হয়ে যাবে প্লুরাল। সো দ্য ক্লাস আর ডিভাইডেড ইনটু টু গ্রুপস। দ্য জুরি ওয়ার ডিভাইডেড, এই যে ডিভাইডেড আসলেই ভার্বটা প্লুরাল হয়ে যাবে। ইন দেয়ার অপিনিয়ন, দ্য কাপল আর টেকিং সেপারেট কার্স, তাহলে কাপল মানে এখানে
বোঝাচ্ছে, স্বামী স্ত্রী বোঝাচ্ছে। তাহলে লিখেছি বিকজ এখানে তারা সেপারেট, এই যে সেপারেট বিভাজন বোঝাচ্ছে, সেপারেট কার্স। তাহলে দ্য কাপল আর টেকিং সেপারেট কার্স। তাহলে কালেকটিভ নাউন সাধারণত ডিভিশন বোঝাচ্ছে, তখন সে প্লুরাল ভার্ব নিচ্ছে। প্রিয় বন্ধুরা, আমরা আলোচনার একেবারে শেষ প্রান্তে এসেছি। খুব গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় নিয়ে এখন কথা বলবো। বন্ধুরা, এখন আমরা কথা বলবো ম্যাটেরিয়াল নাউন নিয়ে। ম্যাটেরিয়াল নাউন হচ্ছে উপাদান। সহজ কথায় হচ্ছে ম্যাটেরিয়াল নাউন মানে হলো উপাদান। যেমন আমরা যদি প্লেট বলি তাহলে এটা কাউন্টেবল, এবং প্লেট বললে আমরা একটা প্লেট, দুইটা প্লেট আমরা বুঝবো। কিন্তু যখন আমরা সল্ট বলবো তখন কিন্তু আমরা এক দানা দুই দানা বলবো না, আমরা হয়তো এই যে এখানে যা লবণ আছে পুরোটাকে আমরা সল্ট বলবো। এবং ম্যাটেরিয়াল নাউন, তাহলে এটি কিন্তু ম্যাটেরিয়াল নাউন নয়, এটি ম্যাটেরিয়াল নাউন নয়, এটি কমন নাউন, কারণ এটা গণনা করাও যাচ্ছে। ম্যাটেরিয়াল নাউন হচ্ছে সল্ট, ওকে। যেমন এটি ম্যাটেরিয়াল নাউন সাধারণত আনকাউন্টেবল হয়ে থাকে। ম্যাটেরিয়াল নাউন জেনারেলি আনকাউন্টেবল। যেমন আমরা ম্যাটেরিয়াল নাউন্স ফ্রম নেচার, প্রকৃতি থেকে আমরা কিছু কিছু ম্যাটেরিয়াল নাউন পেয়ে থাকি। যেমন পানি, ওয়াটার, এয়ার, বাতাস, সিলভার, রূপা, গোল্ড, সোনা, আয়রন, লোহা, কপার, তামা, স্যান্ড, বালি, কোল, তারপর হচ্ছে আমাদের কয়লা, রক, পাথর, সানলাইট, সূর্যের আলো, রেইন, আর্থ, সল্ট, এগুলো সব আমরা পেয়ে থাকি। এগুলো সব ম্যাটেরিয়াল নাউন এবং এগুলো সবই আনকাউন্টেবল নাউন। তারপর ম্যাটেরিয়াল নাউন্স ফ্রম অ্যানিম্যালস, আমরা প্রাণী থেকে পাই মাংস, মধু, দুধ, তারপরে সিল্ক, লেদার, উল, এগুলো সব আমরা, যেমন উল আমরা ভেড়া থেকে পাই, গরু থেকে চামড়া পাই, সিল্ক আমরা রেশম গুটি থেকে পাই। তাহলে ম্যাটেরিয়াল নাউন্স ফ্রম অ্যানিম্যাল থেকেও আমরা ম্যাটেরিয়াল নাউন পেয়ে থাকি, যেমন মাংস, মধু, এগুলো সব আনকাউন্টেবল নাউন। তাহলে বন্ধুরা, ম্যাটেরিয়াল নাউন হচ্ছে কোনো একটি বস্তুর মূল উপাদান। সেই মূল উপাদান আমরা প্রকৃতি থেকে পেতে পারি, সেটা আমরা প্রাণী থেকে পেতে পারি। তারপরে আমরা ম্যাটেরিয়াল নাউন পেতে পারি উদ্ভিদ থেকে, যেমন ম্যাটেরিয়াল নাউন্স ফ্রম প্ল্যান্টস, কটন, তুলা, খাবার, তেল, কাঠ, পাট, কফি, মেডিসিন, টি, রাবার, পারফিউম, এগুলি আমরা সব গাছ থেকে পেয়ে থাকি, উদ্ভিদ থেকে পেয়ে থাকি। তাহলে ম্যাটেরিয়াল নাউন ফ্রম প্ল্যান্টস, এবং এগুলি সবই আনকাউন্টেবল নাউন। তারপরে ম্যান মেড ম্যাটেরিয়াল নাউন্স, মানুষের তৈরিও কিছু ম্যাটেরিয়াল নাউন আছে, যেমন অ্যাসিড, লিকুইড, এটা। তারপর আছে অ্যালকোহল, ব্রিক, ইট, সিমেন্ট, বাটার, ঘি, চিজ, এগুলি সব ম্যানমেড ম্যাটেরিয়াল। তো বন্ধুরা, আমরা ম্যাটেরিয়াল নাউনের ক্ষেত্রে একটু খেয়াল রাখবো যে ম্যাটেরিয়াল নাউন হতে পারে, এটা হতে পারে লিকুইড, হতে পারে সেমি লিকুইড, হতে পারে এমনকি এটা সলিডও হতে পারে। তো আমরা ম্যাটেরিয়াল নাউনের কিছু টাইপ আলোচনা করলাম। এবার বন্ধুরা, আমরা যে কাজটা করব, এখন আমরা ম্যাটেরিয়াল নাউন থেকে কিছু কমন নাউন বের করব। তাহলে আপনাদের এই যে কন্ট্রাস্ট নলেজ ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা এখন কন্ট্রাস্ট কম্পেয়ার করব, কম্প্যারিজনে যাব, তাহলে আপনারা বুঝে যাবেন যে ম্যাটেরিয়াল নাউন কেন কমন সোনা পেয়ে থাকি, সেই গোল্ডের কথা বলা হয়েছে। তো গোল্ড হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। কটন আমরা প্রকৃতি থেকে পাই, গাছ থেকে পাই, রেশম থেকে পাই। আয়রন প্রকৃতি থেকে পাই, খনি থেকে পাই। উড গাছ থেকে পাই। প্লাস্টিকও আমরা আমাদের আর্টিফিশিয়াল একটি উপাদান আমরা তৈরি করি। উল আমরা প্রকৃতি থেকে পাই। ক্লে, কাদামাটিও আমরা প্রকৃতি থেকে পাই। তাহলে এগুলো সব ম্যাটেরিয়াল নাউন। এগুলো ম্যাটেরিয়াল নাউন ফ্রম নেচার, মেড বাই হিউম্যান বিইং। কিন্তু এখান থেকে আমরা কমন নাউন কি পাই? গোল্ড থেকে আমরা পাচ্ছি রিং, আংটি, নেকলেস, অ্যাঙ্কলেট, নুপুর। অ্যাঙ্কলেট হচ্ছে নুপুর। তাহলে নেকলেস গলার হার, রিং হাতের আংটি। তাহলে গোল্ড হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, এটি হচ্ছে এগুলোর মূল উপাদান। সেই উপাদান দিয়ে আমরা রিং তৈরি, অ্যাঙ্কলেট তৈরি করছি, এগুলি হচ্ছে কমন নাউন। হ্যাঁ, তারপরে আসেন কটন, তুলা। তুলা থেকে আমরা ড্রেস তৈরি করছি, আমরা ক্যাপ তৈরি করছি, আরও অনেক কিছু আমরা তুলা থেকে, কটন থেকে আমরা তৈরি করছি। তাহলে কটন এখানে ম্যাটেরিয়াল নাউন, এগুলি হচ্ছে কমন নাউন। তারপরে আয়রন, প্রকৃতি থেকে আমরা আয়রন পাচ্ছি। লোহা, লোহা দিয়ে আমরা শিকল তৈরি করছি, সিজার্স তৈরি করছি, কাঁচি তৈরি করছি, চেইন তৈরি করছি, বন্দুক তৈরি করছি। তাহলে এখানে আয়রন হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, আর এগুলি হচ্ছে কমন নাউন। আরেকটা বিষয় খেয়াল রাখবো, যেগুলো দুটি পার্ট রয়েছে এগুলিতে সবসময় আমরা, এগুলি সবসময় প্লুরাল হবে। সিজার্স,
তারপরে গ্লাসেস, চশমা হলে গ্লাসেস, সিজার্স, এগুলো আমরা খেয়াল রাখবো। তারপরে উড, প্রকৃতি থেকে আমরা পেয়ে থাকি। বন্ধুরা উড দিয়ে কি কি কমন নাউন হতে পারে আপনারা একটু কমেন্ট বক্সে লিখুন। প্লাস্টিক দিয়ে কি কি কমন নাউন হতে পারে কমেন্ট বক্সে লিখুন। উল দিয়ে কি কি কমন নাউন হতে পারে একটু কমেন্ট বক্সে লিখুন। ক্লে দিয়ে কি কি কমন নাউন হতে পারে একটা করে উদাহরণ আপনারা লিখুন। উড দিয়ে একটা উদাহরণ লিখুন, প্লাস্টিক দিয়ে একটা কমন নাউন লিখুন, উল দিয়ে তৈরি হতে পারে এরকম একটা কমন নাউন লিখুন, ক্লে দিয়ে তৈরি হতে পারে এমন একটা কমন নাউন লিখুন। বন্ধুরা আপনাদের জন্য আমি একটু কাজ দিলাম। সবাই আপনারা অনেকেই বলছেন যে ঝাপসা দেখা যাচ্ছে, কিন্তু আমি কিন্তু একেবারে পরিষ্কার দেখতে পাচ্ছি। এই যে দেখুন, হয়তো কারণ নেটওয়ার্কের সমস্যা থাকতে পারে, আমি কিন্তু পরিষ্কার আমার মোবাইলে আপনাদের দেখালাম যে লাইভটা একেবারেই নিট অ্যান্ড ক্লিন হচ্ছে। তো এখন আপনারা কয়েকটা উদাহরণ লিখে আমাকে দেখিয়ে দিন যে আপনারা লেসনটা বুঝতে পেরেছেন। ম্যাটেরিয়াল নাউন থেকে আমরা কিছু কমন নাউন বের করব। ম্যাটেরিয়াল নাউন থেকে আমরা কিছু কমন নাউন বের করব। ম্যাটেরিয়াল নাউন হচ্ছে উপাদান, আর কমন নাউন হচ্ছে উপাদান দিয়ে তৈরি কিছু প্রোডাক্ট বা বস্তু। ওকে বন্ধুরা, এখন আমি আপনারা যে উত্তরগুলো দিচ্ছেন, থ্যাংক ইউ, চমৎকার অ্যান্সার আসছে, ওয়ান্ডারফুল, এক্সেলেন্ট পারফরমেন্স। তো বন্ধুরা আমি কিছু কয়েকটা উদাহরণ দিতে চাই, যেমন উড দিয়ে আমরা তৈরি করতে পারি বেঞ্চ, তারপর আমরা তৈরি করতে পারি টেবিল, ঠিক আছে, তারপর আমরা তৈরি করতে পারি চেয়ার। তাহলে উড হচ্ছে আমার ম্যাটেরিয়াল নাউন, উপাদান, আর আমার কমন নাউনগুলো হচ্ছে টেবিল, চেয়ার, বেঞ্চ। প্লাস্টিক দিয়ে আমরা তৈরি করতে পারি, আমরা মগ তৈরি করতে পারি, মাগ, আমরা তৈরি করতে পারি জাগ। এখন প্লাস্টিকের সব কিছুই হয়, চেয়ার তৈরি করা যায়। তাহলে প্লাস্টিক হচ্ছে আমার ম্যাটেরিয়াল নাউন। উল দিয়ে আমরা তৈরি করতে পারি কম্বল, তৈরি করতে পারি, যে উইন্টার আসছে, ব্ল্যাঙ্কেট, তারপরে গ্লাভস। তাহলে বন্ধুরা এই যে গ্লাভস, এখানে আমরা যখন গ্লাভস বা মোজা ব্যবহার করি, হাত মোজা, তখন দুইটা থাকে, তো সেই জন্য গ্লাভস হবে, সবসময় গ্লাভস হবে, সিজার্স হবে। তারপর যেমন সক্স, মোজাও কিন্তু সবসময় প্লুরেল, মোজা প্লুরেল, হাত মোজা, পা মোজা প্লুরেল, তারপর চশমা প্লুরেল, কাঁচি প্লুরেল। তারপর ক্লে, ক্লে মানে হচ্ছে কাদামাটি দিয়ে আমরা তৈরি করতে পারবো, আমরা কাদামাটি দিয়ে মগ তৈরি করা যায়। তারপরে মাটির হোল্ডার, যে কোনো হোল্ডার তৈরি করা যায়, ঠিক আছে। তারপরে তৈরি করা যায় বোল, তৈরি করা যায়। তাহলে বন্ধুরা এভাবে আমরা ম্যাটেরিয়াল নাউন থেকে কিছু কমন নাউন বের করলাম। ওকে, আজকের আলোচনার একেবারে লাস্ট স্লাইডে স্লাইড ব্যবহার করছি, যদিও আমাদের অনেক সম্মানিত শিক্ষকরা ডিজিটাল স্লাইড ব্যবহার করছে। বন্ধুরা এখানে এখন আমি যে স্লাইডটি এনেছি সেটি হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউনগুলো হচ্ছে 5 নাম্বার, আমরা শুরুতে যে আলোচনাটি করেছিলাম। এই যে আপনাদের নিশ্চয়ই মনে আছে, আমরা শুরুতে আলোচনা করেছিলাম এখানে যে নাউন, কংক্রিট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, অবস্থার বিচারে, এবং কংক্রিট নাউন 4 প্রকার, প্রপার, কমন, কালেকটিভ, ম্যাটেরিয়াল আমরা আলোচনা করেছি। এখন আমরা অ্যাবস্ট্রাক্ট নাউনটি নিয়ে আলোচনা করব, এবং এর মধ্যে বেশিরভাগ নাউন কাউন্টেবল, কিছু কিছু আমরা আনকাউন্টেবল পেয়েছি, কিছু কাউন্টেবল পেয়েছি, কিছু আনকাউন্টেবল পেয়েছি। এখন আমরা যে অ্যাবস্ট্রাক্ট নাউন নিয়ে কথা বলবো এটি আনকাউন্টেবল। তাহলে একই বস্তুর দুই ধরনের বৈশিষ্ট্য থাকতে পারে, একদিকে সে অ্যাবস্ট্রাক্ট নাউন, আরেকদিকে সে আনকাউন্টেবল নাউনও হতে পারে। তাহলে যেমন আনকাউন্টেবল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউনটা কি? অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে যেটা আমরা একটা ধারণা, যেমন অনেস্টি, সততা। সততা একটি ধারণা মাত্র, এটি কোনো পরীক্ষা নিরীক্ষা করা যায় না, এটি মাপা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, স্বাদ পাওয়া যায় না। চাইল্ডহুড, শৈশব, আমরা একটা ধারণা, একটা বয়সকে আমরা শৈশব
দারিদ্রতা, অভাব, এটিও একটি অ্যাবস্ট্রাক্ট নাউন। বিউটি, সৌন্দর্য, এটিও একটি অ্যাবস্ট্রাক্ট নাউন। ঠিক আছে? তো বন্ধুরা, এখানে অনেস্টি, চাইল্ডহুড, পভার্টি, বিউটি, এগুলি সব অ্যাবস্ট্রাক্ট নাউন। এগুলি ধরা যায় না, ছোঁয়া যায় না, স্বাদ নেওয়া যায় না, এমন কোনো বৈশিষ্ট্যের নামকে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন বলবো। তো এখানে বন্ধুরা খেয়াল করেন, আমি মাঝখানে দাগ টেনে দিলাম। এখানে দেখেন কিছু কমন নাউন থেকে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন বের করেছি। কমন নাউন যেমন চাইল্ড, ওকে, চাইল্ড যদি কমন নাউন হয় তাহলে, এবং খেয়াল রাখবেন যে কমন নাউনগুলো সবসময় প্লুরাল হয়, যেমন চাইল্ড, তারপর চিলড্রেন হতে পারে। কমন নাউনের বৈশিষ্ট্য হচ্ছে কমন নাউনগুলো প্লুরাল হয়। তাহলে কমন নাউন যদি চাইল্ড হয়, অ্যাবস্ট্রাক্ট নাউন হবে চাইল্ডহুড। তাহলে চাইল্ড, চাইল্ডহুড, শৈশব। আমরা চাইল্ডকে দেখি, একটা বাচ্চাকে আমরা চোখে দেখতে পাই, কিন্তু শৈশব বয়সটাকে চোখে দেখা যায় না। এটা একটা ধারণা বা গণনা করে আমরা বলতে পারি যে তার বয়স এত বা তার। আমি বলছি কমন নাউন প্লুরাল হতে পারে, যেমন বয়েজ হতে পারে। তাহলে ছেলে বা বালক, তাহলে বয়হুড, তার কৈশোর, এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে বয়, বয়হুড। ফ্রেন্ড, এটি একটি কমন নাউন, এটিও প্লুরাল হতে পারে, কমন নাউন প্লুরাল হয়। আমি একসাথে সিঙ্গুলার প্লুরালটা বোঝাচ্ছি। আর ফ্রেন্ডশিপ, বন্ধুত্ব কিন্তু দেখা যায় না, বন্ধুকে দেখা যায়, সে একজন মানুষ, কিন্তু বন্ধুত্বকে দেখা যায় না। আমরা সম্পর্ক থেকে বুঝি যে বন্ধুত্ব রয়েছে, যেমন মা, মাতৃত্ব, মাদারহুড, ওকে। তারপরে ডাকাত, দেখা যায়, ডাকাতি, রোবারি, ডাকাতি, এটি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। স্লেভ, স্লেভারি, দাসত্ব, ওকে। তাহলে বন্ধুরা, আমরা এখানে কমন নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউনকে পাশাপাশি পেলাম। যেমন স্লেভস হতে পারে, রোভার্স হতে পারে, মাদার্স হতে পারে। তাহলে আমরা এখানে কমন নাউন, তার সাথে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন পেয়ে গেলাম। তো বন্ধুরা, আমি এখানে কিছু কমন নাউন দিয়েছি: এজেন্ট, হিরো, ওনার, লিডার, থিফ, ম্যান। এগুলোর অ্যাবস্ট্রাক্ট নাউন কি হবে দেখি, আপনারা লিখুন, আমি কমেন্ট বক্সে দেখার চেষ্টা করছি। লিখে কমেন্ট বক্সে জানিয়ে দিন যে এখানে কোনটি হবে। যারা অ্যান্সার করছেন সবাইকে অনেক ধন্যবাদ। মোহাম্মদ সুমন ইসলাম, রিগান চাকমা, শারমিন সুলতানা, পূজন কান্তি দে, রিগান চাকমা, পূজন কান্তি দে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা কিছু অ্যান্সার পাচ্ছি। সাইদা জেনি, থ্যাংকস ফর ইউর নাইস রিপ্লাই। তারপরে বন্ধুরা, আমরা অ্যান্সারগুলো একটু দেখছি, সবাই একটা করে। হ্যাঁ, লিডারশিপ, পূজন কান্তি দে, কারিনা চৌধুরী অনেক পরে যুক্ত হয়েছেন, আলমগীর হোসাইন, তারপর জান্নাত ফেরদৌস, ওয়াও নাইস। তারপর সাইদ, খুব সুন্দর অ্যান্সার এসছে, রিপ্লাই আসছে। আই মাস্ট থ্যাংক ইউ অল, কংগ্রেচুলেট ইউ অল ফর ইউর নাইস রিপ্লাই। তারপর সাইদা জেনি, জান্নাত ফেরদৌস, আলমগীর হোসাইন, আয়েশা সিদ্দিকা, রিফাত, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সাইদা জেনি, ওনারশিপ। ওকে বন্ধুরা, তাহলে আমি, সময় যেহেতু কম, আমি অ্যান্সারগুলো একটু লিখে দিতে চাই। এখানে এজেন্ট হচ্ছে এজেন্সি, অ্যাবস্ট্রাক্ট নাউন, এজেন্সি। তারপর হচ্ছে হিরোইক, ওনার, ওনারশিপ, লিডার, লিডারশিপ, থিফ, চোর, চোরকে দেখা যায় কিন্তু চৌর্যবৃত্তি, থেফট, থিফ, থেফট। ম্যান, পুরুষ, পুরুষত্ব, ম্যানহুড। তাহলে বন্ধুরা, যেই জিনিসগুলোকে দেখা যায় না, শুধুমাত্র আমরা ধারণা করি, সেগুলি হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। আর যেগুলি আমরা দেখতে পাই, বুঝতে পারি, এগুলো কমন নাউন, এবং একটি প্রকাশ করে, জাতির প্রকাশ করে, একটা শ্রেণীর কমন নাউন। আর যেটি আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন শুরুতে আলোচনা করেছি, এগুলি হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে এখানে এই তুলনামূলক চিত্রটা তুলে ধরলাম। তো প্রিয় বন্ধুরা, আজকের এই সেশনে যুক্ত হওয়ার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।
আর শুরুতে যে কথাটি বলেছিলাম যে আমি কিন্তু ধারাবাহিক আপনাদের আলোচনাগুলো করব, সবাই নিয়মিত ক্লাসগুলো করবেন এবং যারা ভালো নোট করেছেন অবশ্যই নোটের কপিটি গ্রুপে পোস্ট করবেন। যেসব বন্ধুরা আজকে ক্লাস করেনি তাদেরকে একটু জানিয়ে দেবেন ক্লাস করার জন্যে। আর সবসময় মনে রাখতে হবে সাফল্যের সংজ্ঞা হচ্ছে সেটি যে একজন মানুষ নিজে তার যেমন চাওয়াকে পূর্ণতা দান করবে, একইভাবে সে আরেকজন মানুষের চাওয়াকে পাওয়ায় পরিণত করার জন্য কোঅপারেশন করবে। যেমন করে আমাদের মার্চ ফরওয়ার্ড আজকে আপনাদের চাওয়াকে পূরণ করছে, আমাদের বাদল সেল স্যারের যে উদ্যোগ তিনি নিজে সফল, আরও লাখো মানুষকে সফল করার উদ্যোগ নিয়েছেন, ঠিক একইভাবে আপনারাও এই কোর্সের যে সুবাতাস সেটি দেশের মানুষের মাঝে ছড়িয়ে দেবেন, আগামী দিনে দেশকে আলোকিত করবেন। এবং সেই প্রত্যাশা রেখে একটি কথাই শুধু মনে করিয়ে দেব, শান্ত নদীতে কখনোই দক্ষ সাঁতারু হওয়া যায় না। অতএব আমাদেরকে কম্পিট করতে হবে, ফাইট করতে হবে এবং আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য তাকে ছিনিয়ে নিয়ে আসতে হবে। বলতে পারেন যে স্কুল বন্ধ, কলেজ বন্ধ, বিশ্ববিদ্যালয় বন্ধ, নেটওয়ার্কের সমস্যা, আমি আপনাকে বলবো নিজে নিজে পড়তে হবে, নিজে নিজে পড়তে হবে। যদি ঘরে আলো না থাকে ওই গাছতলায় গিয়ে বসে নিজে নিজে পড়ে পড়ে আপনার দেশের সেরা জায়গাটাতে পৌঁছে যেতে হবে। সেই প্রত্যাশা রেখে আজকের মতো শেষ করছি। No more today, see you again next class. Until then, Allah Hafiz. Please take care and stay home and stay safe. Allah Hafiz.